তার মানে মাহবুব আলম, আপনি বিশ্বাস করেন যে এটি একটি ষড়যন্ত্র? আপনি আই উইটনেস যেটি বললেন, যা দেখেছেন ওই দিনে, তাতে আপনার মনে হয়েছে? হ্যাঁ, এটা অবশ্যই আড়াল করা হয়েছে। আমি মনে করি তদন্ত রিপোর্টের ভিত্তিতে আগাচ্ছে এবং বিচারটা হবে। যেমন আজকেই একটা দিবস পালন করা হলো এবং এই প্রথমবারের মতো কিন্তু একটি দিবস পালন করা, শোক দিবস। তো এইটা আমার মনে হয় একটা মানে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার যাত্রাটা শুরু করেছিল যে নতুন করে তদন্ত করার মধ্য দিয়ে, এবং সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু আমরা আস্থা রাখতে চাই, আস্থা রেখেছিও। আমার মনে হয় আমাদের এই বর্তমান সরকারও সেই তদন্তের উপরে আস্থা রেখেছে, কিন্তু অধিকরও তদন্ত হতে তো কোনো বাধা নেই। এখানে আরেকটা কথা বলা দরকার যে ওই তদন্ত রিপোর্টে যেটা আছে যে আমাদের প্রতিবেশী দেশের ষড়যন্ত্র এবং তৎকালীন প্রধানমন্ত্রীর সম্মতিতে, এবং এটা খুবই স্বাভাবিক। দেখেন, চক্রান্তের অংশ হিসাবে যে যার কথা বললেন যে তোরাবালি একটা ঘটনা ঘটেছে, তাদের ভাষায় বিদ্রোহ, সেই বিদ্রোহী নেতাকে নিয়ে যাচ্ছে কোথায়? প্রধানমন্ত্রী ডেকে নিয়ে যাচ্ছে, তাকে আপ্যায়ন করছে। বিদ্রোহীর সাথে প্রধানমন্ত্রী বসতে পারে? কখনোই না। যদি বিদ্রোহীর সাথে কথা বলতেও হয়, অন্য লোক কথা বলবে এবং ওই স্থানে কথা বলবে, প্রধানমন্ত্রীর দপ্তরে যেয়ে না। অর্থাৎ এই সময় প্রধানমন্ত্রী কালক্ষেপণ করেছেন, অর্থাৎ তিনি ওই রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করেছেন যে কিলিং মিশনটা কমপ্লিট হয়েছে কিনা। কারণ যদি 9টা বা 9:30টার সময়, আমার এক্সাক্ট সময় মনে নাই, আমি তো নিজে চোখে দেখেছি, যদি ওই সময় ভিতরে সেনাবাহিনী ঢুকে যেত, কারণ আপনি খুব ভালো জানেন যে আমাদের বিডিআর এবং সেনাবাহিনী যখন মুখোমুখি দাঁড়ায়, বিডিআর তার সামনে কিছু না। আপনি বলছিলেন যে আপনিও জিগাতলা পর্যন্ত গিয়েছিলেন, ওখানে গিয়ে সেনাবাহিনীর ভেহিকেলগুলো থেমে যাচ্ছিল। আপনার কি মনে হয়েছে যে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে এরকম কিছু? এটা তো বোঝা মুশকিল। মানে আপনি কিছু অনুমান করতে পেরেছিলেন কিনা? আমার কাছে মনে হয়েছে মানে তাদেরকে বিরতই করানো হয়েছে। এটা আপনার স্পেকুলেশন? আমার কাছে মনে হয়েছে। এবং তাদের যদি বিরত করানো না হতো, তাহলে 74 জন মারা গেল, 57 জন অফিসার ছিল সহ, এই এতগুলো জীবন দিতে হতো না, আমরা উদ্ধার করতে পারতাম। এবং তারা কিন্তু উদ্ধারের জন্য আকুতি জানিয়েছিল জেনারেল শাকিল, কিন্তু যেটি ভেসে এসেছিল, সেই উদ্ধারের মানে এটা যে সেনাবাহিনীর দিক থেকেও যদি দেখা হয় যে তিনি তো সেনাবাহিনীর অফিসার, তাকে তার যে আকুতিটা শোনা হয় নাই। তবে এইখানে আমি একটা কথা বলতে চাই, আমাদের এই যে কথাটা তদন্ত রিপোর্টে এসছে যে ষড়যন্ত্র করা হয়েছিল আমাদের দেশটাকে দুর্বল করার জন্যে। কারণ আপনার নিশ্চয়ই মনে আছে, আমার দেশবাসীরও মনে আছে, আমি মনে করি এই বিডিআর হত্যাকাণ্ডটা করেছিল ভারত চক্রান্ত করে, আমার দেশের তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাথে যৌথভাবে চক্রান্ত করে। কারণ এটা হচ্ছে পদুয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ, এটা হচ্ছে আপনার বড়াইবাড়ি হত্যাকাণ্ডের প্রতিশোধ। আপনি নিশ্চয়ই জানেন, পদুয়ায় প্রথম আমাদের সাথে তৎকালীন আমাদের বিডিআরের সাথে বিএসএফের একটি ক্যাম্প দখল নিয়ে সংঘর্ষ হয়, অনেক বিএসএফ অফিসারকে আমাদের বিডিআর বীরত্বের সাথে আটক করে ফেলে। এটা ভারত অত্যন্ত অপমানজনক হিসাবে নেয়, কারণ বিএসএফকে আটক করেছে বিডিআর। কারণ ভারত তো নিজেকে সবসময় বিগ ব্রাদার মনে করে। আরে কি আশ্চর্য যে বিডিআর আমাদের বিএসএফ আটক করেছে, 1-2 জন না, প্রায় 79 জন বিএসএফ সদস্যকে। তার প্রতিশোধ হিসাবে তারা বড়াইবাড়িতে হামলা করে কুড়িগ্রামের। তো এই হামলায় 48 ঘণ্টাব্যাপী দুই পক্ষের সশস্ত্র লড়াইতে সীমান্তে একটা বড় রকমের যুদ্ধ হয়। ওটা কিন্তু সীমান্ত সংঘর্ষ না, রীতিমতো সীমান্ত যুদ্ধ। এই যুদ্ধে আমরা প্রকাশ্য যেটা দেখেছি, 16 জন বিএসএফ নিহত হয়। মাত্র আমাদের পক্ষে, বিডিআরের পক্ষে মাত্র 8 জন বিডিআর লড়াইয়ে অংশগ্রহণ করে, পরে 17 জন এসে যুক্ত হয়। মানে এই যে বাস্তবতার কথা আপনারা দুজন আলোচনা করলেন, প্রতিবেশী রাষ্ট্র যেটির কথা বললেন যে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, এই রাষ্ট্রের সাথে তারা তো নিজেদেরকে বড় ভাই মনে করে, দাদাগিরি করে, তাদের সাথে আমাদের পেরে ওঠা সম্ভব কিনা? একটা কথা মনে রাখতে হবে, আমরা তো প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না। প্রতিবেশী
সে সৎ প্রতিবেশী হোক অসৎ প্রতিবেশী হোক, কাজে তার সাথে আমার সম্পর্ক তৈরি হবে একটা বিবেচনার ভিত্তিতে, প্রভুত্বের ভিত্তিতে। প্রভৃত্বের ভিত্তিতে না। সম্পর্ক তৈরি হবে হয় বন্ধুত্বের ভিত্তিতে, আর নাই তো সম্পর্কটা হবে যে ঠিক আছে ন্যায্যতার তুমি তোমার ভিত্তিতে। জায়গায় থাকো, আমি আমার জায়গায় থাকি, ন্যায্যতার ভিত্তিতে। তো আমি জানি না সেই সম্পর্ক আগামী দিনে কেমন হবে। আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের সময়, আমরা ভারতের পক্ষ থেকে দেখেছি আমাদেরকে শত্রু হিসাবে তারা ট্রিট করত। এমনকি অন্তর্বর্তী সরকারে যিনি প্রধান ছিলেন ডক্টর ইউনূস, আমার দেশবাসীর সম্মানের ব্যক্তি, সারা পৃথিবীর সম্মানের ব্যক্তি, কিন্তু আমি তো এই সেদিনের ঘটনা, মাত্র এক সপ্তাহ আগের ঘটনা, ভারতের মিডিয়া থেকে শুরু করে ভারতের পলিটিশিয়ানরা ডক্টর ইউনূসকে অসম্মানজনক আচরণ করেছেন তার সাথে। তার নামটা পর্যন্ত শুদ্ধ করে বলে নাই। এটাকে বলে বেয়াদবি। রাজনীতিতে এই বেয়াদবি সহ্য করা উচিত না। তারা এই বেয়াদবি কার সাথে করেছে? ডক্টর ইউনূসের সাথে করেন নাই, রাষ্ট্রের বাংলাদেশের রাষ্ট্রের সাথে করেছে, জনগণের সাথে করেছে। বিকজ হি ওয়াজ এ চেয়ার। চেয়ার। এবং আরও জানেন, ওদের বেয়াদবির মাত্রা কিন্তু আজকে থেকে না। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আনডিভাইডেড বেঙ্গলের তিনি প্রাইম মিনিস্টার ছিলেন, সোহরাওয়ার্দীর নামটা শুদ্ধ করে উচ্চারণ করতো না, সোহরাবুর্দি বলতো। অর্থাৎ এদের বেয়াদবি, শয়তানি, ওদের একেবারে গিরই গিরই। তো কাজেই আমার প্রতিবেশীর সাথে কি সম্পর্ক হবে, কিভাবে সম্পর্ক হবে, মাহবুব ভাই, সেটি তো হিসাব করে আলোচনা আছেই। আরেকটি বিষয়, আমি ওই সময় র্যাব 2 এর যিনি অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জামান, ওনার একটি ইন্টারভিউ আমি দেখেছি। সেই জায়গায় তিনি দাবি করেছেন যে তিনি অভিযান চালাতে চেয়েছিলেন, তিনি পিলখানার ভিতরে যখন সংঘর্ষ চলছিল তিনি যেতে চেয়েছিলেন। তার কিছু কোর্সমেট, কিছু জুনিয়র সহকর্মীরা ওনাকে ফোন দিয়েছিলেন উদ্ধার করবার জন্য, তাদেরকে সেভ করবার জন্য। ওনাকে যেতে দেওয়া হয়নি। ওনার কাছেও তো অনেক ধরনের তথ্য, অন্যায় করা হয়েছিল, তার প্রতি অন্যায় করা হয়েছিল, এবং উনিও তো অনেক তথ্য দিতে পারেন হয়তো। নিশ্চয়ই তিনি তথ্য দিতে ওনার কাছে পারেন, তথ্য তার আছে। কাছে যাওয়া উচিত। মানে কারা আহ্বান করেছিল সেভ করবার জন্য, কারা বাধা দিয়েছে, কারা কে বাধা আটকে দিয়েছে? অন্তত যে আটকে দিয়েছে তার কাছে তো কোনো ইনস্ট্রাকশন থাকতে পারে যে কেন আটকে ছিল সেই দিন। সেই জায়গাটা ধরেও তো কাজ করবার সুযোগ আছে। কাজ করার সুযোগ আছে। সুযোগ আছে। আমি বিশ্বাস করি যে রহস্য উন্মোচন হবে, কারণ এর সাথে জাতির অস্তিত্বের আমি প্রশ্ন- একটু যোগ করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের যে কমিশনটি ছিল তারা কিন্তু এর রহস্য আংশিক ডিসক্লোজ করেছেন। তার উপরে ভিত্তি করে বিচার কার্যক্রম এগোবে কিনা? আমি মনে করি যে রহস্য এটা উন্মোচন হবে এবং এটা হতে হবে, কারণ এর সাথে জাতির অস্তিত্ব, তার সার্বভৌমত্ব, স্বাধীনতার প্রশ্নযুক্ত। কারণ আপনি জানেন যে 2009 সালের যে এই পিলখানা হত্যাকাণ্ড বা বিডিআর হত্যাকাণ্ড, এটিকে অনেকে বিডিআর বিদ্রোহ এটা বলেও বিডিআর চাপাতে চান। হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহ, তো এটা বলা হয়েছে এটা ষড়যন্ত্রের অংশ হিসাবে, ঘটনাটিকে বিডিআর অন্যদিকে বিদ্রোহ ঘোরাবার করা জন্য। হয়েছে। ষড়যন্ত্রের অংশ হিসাবে। কারণ আমার খুব স্পষ্ট মনে আছে, সেই দিনটার কথাই আমার মনে আছে, 25-এর যেদিন এই বিডিআর হত্যাকাণ্ডের সূচনা হয় তথাকথিত বিদ্রোহের নামে, সেদিন আমি ঘটনাক্রমে মানে আবাহনী, আমার বাড়ি দূরে হলেও আবাহনী মাঠের ঠিক উল্টো দিকে আমি এক নেতার বাড়িতে গেছিলাম, হায়দার আকবর রনর বাড়িতে গেছিলাম। তো মানে আমি ওই খুব- দিনই, ঘটনার দিনই? ওই দিন সকালবেলা তার মানে আপনি অনেক কিছু দেখেছেন, আমি ওই শুনেছেন। দিন সকালবেলা যে তার সাথে কথাবার্তা বলার পরে ওখান থেকে বাড়ির থেকে যখন বেরোলাম তখন আমার 9টা, সোয়া 9টা এরকম হবে। তো দেখলাম রাস্তায় লোকজন দৌড়াচ্ছে। তো আমার কাছে একটু লাগলো যে রাস্তায় আবার লোকজন দৌড়াতে, হতে পারে যে পুলিশি অ্যাকশন আমাদের এখানে যেটা হয়, অথবা আমাদের এখানে খামাখাও হই হল্লা হয়, আবাহনী মানে মাঠের পাশে এগুলোও হয়। তা আমি একটু আগে গেলাম।